কিন্তু এগুলো করলে মজা নেই, তাই না? এই জিনিসটা করলে তো আমার সমাজ বই পড়া হচ্ছে। আমি এটা প্রসেসের দিকে যতটুকু না জানতাম, কিন্তু শুরুর দিকে কিছুটা গল্পের ছলে যাও, আমাকে গল্পের ছলে তোমরা আমার সাথে ইন্টারাক্ট করবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা পছন্দ করবে, সম্মতি আছে? এক মিনিট বলতে পারি সম্মতি আছে, ঠিক আছে? এখন আমার দুটা কথা তোমরা হচ্ছে বিশ্বাস করবে। প্রথমত গল্পের ছলে গিয়ে আমি এই জিনিসটা প্রমাণ করবো যে আসলে বিতর্ক তোমাদের জন্য, বা যাই করো, যে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করো, এটা তোমাদের জন্য, তোমরা পারবে এবং এটার গুরুত্বটা আমি বুঝবো। এরপর গিয়ে কিছু গল্প হবে, ঠিক আছে? দুটা স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট ওইগুলা এখন তোমরা বলবা যে আমার কথাটা তোমাদের মিথ্যা কথা লাগছে, ঠিক আছে? দুটো কথা এদিক দিয়ে যাও। তোমরা আমার থেকে বেশি বুঝতে পারো, এক এবং দুই তোমরাই পারো। এখন এই দুটো কথা, প্রথম কথা কার কার কাছে মিথ্যা লাগছে যে তোমরা আমাকে বেশি বুঝতে পারো? মিথ্যা লাগছে? আচ্ছা ঠিক আছে। আর তোমরা পারবে, তোমরাই পারবে। কি পারবে? বিতর্ক করতে পারবে, সামনে এসে কথা বলতে পারবে, পিছিয়ে 50 জন 100 জন 200 জন 500 জন মানুষ থাকে, তার সাথে কথা বলতে পারবে। দরকার পড়লে হচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম যেতে পারবে। কে হচ্ছে পুরো একটা অডিয়েন্সের সামনে, এমনকি হচ্ছে অনেক সচিব সবার সামনে হচ্ছে স্পিচ দিতে পারবে। বাংলাদেশ থেকে বিশ্ব দরবারে কেউ কোনো স্পিচ দিতে পারবে। বয়স বড় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সার্ভেনিয়া, সব জায়গা থেকে স্পিচ দিতে পারবে। এরকম পোটেনশিয়াল তোমাদের মধ্যে আছে, তোমরা পারবে, এই কথা বিশ্বাস করো। এখন প্রথম তোমরা আমার থেকে বেশি প্রতিভা পাবে, কথাটা কেন বলছি? কারণ তোমাদের মধ্যে আমি যে ফর্মটা দিয়েছিলাম, রাইট, ফর্ম থেকে দুটো তথ্য আমি পেয়ে যাবো। তোমাদের মধ্যে বেশিরভাগ মানে 30% করে তোমরা ক্লাস 7 অথবা ক্লাস 9, ক্লাস 6 থেকে 9 এর মধ্যে আছে, ঠিক? ক্লাস 7 9 এর আগ্রহটা অনেক বেশি, ছোটটা অনেক বেশি, ক্লাস 10 এর বেশি। এবং 2 নাম্বার কথা, তোমরা কেউ পুরোপুরি যে বিতর্কের মধ্যে এমন মানে বিতর্কের মধ্যে কোনো মানুষের সংস্পর্শের মধ্যে এরকম তোমরা পড়াশোনার পাশাপাশি কারিকুলার অ্যাক্টিভিটি করেছো। এবং সবচেয়ে মজার বিষয়, এই জায়গাতে আবৃত্তি করেছো 15%, গান করেছো 15%, তার দ্বিগুণ পরিমাণ মানুষ তোমরা হচ্ছে বই পড়েছো। কেউ কেউ চিত্র মানে 35% মেজরিটি অফ দ্য মানুষ বলা যায় যে চিত্র এঁকেছো। তার মানে তোমরা হচ্ছে কিছু না কিছু করে গেছো, রাইট? এবং বেশিরভাগই হচ্ছে স্কুল পর্যায়ে বা সমকাল রেডিও বা এই পর্যায়গুলো। কিছু মানুষ দেখেছি ডিসিএম বা হচ্ছে আমাদের যে আঞ্চলিক কিছু প্রতিযোগিতা হয়, এগুলোতে তোমরা অংশ নিয়েছো এবং তারা জাতীয়তে একজনের হচ্ছে নাম। তার মানে তোমরা এই বয়সে থাকা অলরেডি হচ্ছে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা ম্যানেজ দিয়ে অন্য কাজ করতে জানো, কথা সত্য। এই জিনিসটা কেন বলছি তোমরা আমার থেকে বেশি করতে পারো? কারণ আমি ক্লাস 8 পর্যন্ত আমি কথা বলতাম, সামনে আসতাম না, গীতা পাঠ করতে থাকতাম, তাও আসতাম। আমি স্কুলের কোনো প্রতিযোগিতায় অংশ নিতাম এবং ক্লাস 9 10 এই টাইমে এসে আমি শুরু করেছি। তার মানে তোমরা আমার থেকে যথেষ্ট বয়স চিন্তা এবং তোমাদের সাথে প্রমাণটা আছে। এই হচ্ছে ফর্মের পাই চার্ট প্রমাণ করেছে, ফর্মটা এই জন্য দিয়েছি। এবং 2 নাম্বার আরেকটা কারণে যে আমরা হচ্ছে প্রমাণ, সেটা হচ্ছে তোমাদের আগ্রহ এবং তোমাদের সুযোগ সুবিধা। আমার বলবো না যে আমার বাবা মা হচ্ছে আমাকে
তোমাদের এখানে দেখা গেছে 50, 76, 80, 90, 95% অফ দা মানুষ পড়াশোনা শুরু করতে আগ্রহ কত, যেটা আমি দুই সাইডে লিখে দিয়েছিলাম যে পারিবারিক হচ্ছে তোমাকে সাপোর্ট, তারপর নিজে পড়ার ইচ্ছা সব। তার মানে হচ্ছে 7 মার্ক একটা অ্যাভারেজ হয়, রাইট? 10 এর মধ্যে 7 অ্যাভারেজ বলা যায়। 95% অফ দা মানুষ হচ্ছে বলেছিল 7। তার মানে তোমাদের সুযোগ সুবিধা, তোমাদের আগ্রহ এটার প্রমাণ প্রচন্ড বেশি। আর এখন হচ্ছে আমি একটা অপ্রিয় সত্য বলি, যেটা হচ্ছে বিতর্কে মানুষজন বলতে চাই না, সেটা হচ্ছে তোমরা বিতর্ক ছাড়াও অনেক কাজে যে তোমরা যে লাভগুলো চিন্তা করছো, কোন জায়গায় ঘুরে যাবো, যেতে পারো, তারপর হচ্ছে কোনো আরো বড় জায়গায় যাওয়ার সাথে নেটওয়ার্কিং একটা অনেক মানুষের সাথে পরিচিত থাকবে, তারপর তুমি সবার সাথে কথা বলতে পারবে, উপস্থাপনা করতে পারবে। এসব কিছু শুধু বিতর্ক দিয়ে না, কোনো অন্য কিছু না, অবশ্যই এটা সত্যি। মানে তোমার বিতর্কই করতে হবে এমন কিছু না, কিন্তু বিতর্ক হচ্ছে একটা সংগঠিত একটা প্ল্যাটফর্ম, যেখানে কি আমার স্ক্রিন আসতে অনুমতি লাগবে, তোমরা চলে আসবে। এই প্ল্যাটফর্মটা এরকম, যেখানে তোমরা এতগুলো মানুষ থাকবে, অন্যান্য জায়গাতে এতগুলো মানুষ থাকে, এখানে একটা সংগঠিতভাবে প্রচেষ্টা করা হবে। কেন্দ্রীয় ভাগ থেকে শুরু করে স্কুল পর্যায়ে প্রত্যেকটা জায়গায় একটা একটা বিষয় থাকে। এবং আরেকটা বিষয়, জাতীয় পর্যায়ে বিতর্ক মানে বছরে একবার হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে জাতীয় পর্যায়ে। কিভাবে? স্বনামধন্য প্রতিষ্ঠান আছে, জোসেফ, নটরডেম, সেন্ট ভিক্টোরিয়া, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল, আনমনি গভর্নমেন্ট, তারপরে হচ্ছে নেভিয়াস, আদমজি, এগুলো যদি শুরু করতে থাকে, এটা কিন্তু কলেজ, স্কুল কলেজের নাম হচ্ছে, ভার্সিটিও তো কত আছে, পুরো বাংলাদেশ জুড়েই। তার মানে এই জাতীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা প্রতিযোগিতা হবে এবং প্রতিনিয়ত হতে হবে। তার মানে তোমাদের এইখান থেকে বেস্টে যাওয়ার পরে সম্ভাবনা বেশি, সুযোগ বেশি। এবং 2 নাম্বার, বেস্টটা কীভাবে বের হবে, বেস্ট না হলে কি আমি করতে পারবো না, পারবো। তোমরা হচ্ছে কাজের থেকে চাপ দিতে হচ্ছে যেন অনুশীলন বিতর্ক করায়, অনুশীলন বিতর্ক না করবে। তারপর তোমরা যদি কথা বলার জায়গায় না পাও, তাহলে তোমাদের উন্নতি হবে কি, কথা বলার ফ্লোটা বাড়বে কি, যদি না করেও দেখতে চাও। এটা হচ্ছে আমি তোমাদের উপর একটা দায়িত্ব দিলাম। আরেক সাইডে বললাম কিছুক্ষণ পরে, ঠিক আছে? কিছু বলার নিয়ম দিয়ে শুরু। তোমরা দেখেছি যে মেজরিটি অফ দা মানুষ এশিয়ান পাবলিক বিতর্ক, রাইট? বিতর্ক আমি যতটুকু দেখেছি 26-27 ধরনের বা আরো বেশি আছে। কিরকম? কিছু আছে বারবার বেশি সুন্দরভাবে কিছু কথা বলতে পারে না, কিছু মোশন থাকে, কিছু টপিক থাকে, যে আমি যদি বলতে পারতাম মানে অসংখ্য, তুমি পারিয়ে নিজের শব্দ চয়ন দিয়ে তোমার অডিয়েন্সকে মনে ভাবটা প্রকাশ করো, সুন্দরভাবে কথা বলো, বাংলাতে সুন্দর। এই জিনিসটা পারবো আমি, পারবো তোমাকে নাম বললাম, আমি সুন্দরভাবে কথা বলতে পারি না। 2 নাম্বার, তোমরা টিভিতে অনেকগুলো বিতর্ক দেখো না, বা ইউটিউবে গেলে যে এই যে বিতর্ক দিয়ে সার্চ দাও, দেখো সেই 91-92 সালে বিতর্ক চলে আসছে, বিটিএ বা সেই সমস্ত এগুলো সনাতনী, সনাতনী কেন সনাতন থাকে, সেই সনাতন এরকম না। এখানে তোমার বাংলা শব্দশালীর সঙ্গে অনেক সমস্যা, কষ্ট, এই জন্য আমার সনাতনী হয় না। আমি সত্যি কথা বলছি, আমার সনাতনী হয় না। আর এটাই হচ্ছে তোমরা কোনো সমকালের যে বিতর্কগুলো হয়, সমকাল বিতর্ক প্রতিযোগিতা, কিছু রেডিও বিতর্ক প্রতিযোগিতা, ইভেন এটিএন বাংলা যে প্রতিযোগিতা, এগুলো সনাতনী। এবং আমি বলবো তোমরা যারা এখানে আসো সবাই এই প্রতিযোগিতার প্রতিবাদ। এইখানে কিছু বিটের সুইট হচ্ছে এক্সপিরিয়েন্স আছে মানুষের, কারণ এইখানকার যে বিচারক মণ্ডল তারা হয় শিক্ষক পর্যায়ে। শিক্ষক পর্যায়কে আমি অপমানিত করছি না, কিন্তু বিষয়টা তারা বিতর্কের সাথে সরাসরি সম্পর্ক, তারা বিতর্ক, তারা তাদের কাছে যে জিনিসটা শুনতে ভালো লাগে মানুষকে তারা সেটা বলবে। সমস্যা হচ্ছে আরেকটা সমস্যা, তাদের মধ্যে কিছু বায়াসনেস কাজ করে, মানুষ হিসেবে প্রত্যেকে
ঠিক এটার জন্য তোমাদের সামনে গিয়ে কিছু বিটার সুইট এক্সপিরিয়েন্স হবে, এগুলোকে সামনে কাটিয়ে দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। যদি তুমি সত্যি বিতর্ক পছন্দ না করলে কোনো সমস্যা নেই, আরও অনেক জায়গা আছে তোমার সমস্যা, ঠিক আছে? বাট পছন্দ যেন করো, এটা দায়িত্ব কাজ করবে, ঠিক আছে? এরপর পাশাপাশি কি আছে এটা, এরপর পাশাপাশি আছে মেইন স্ট্রিম বিতর্ক, মূলধারা বিতর্ক। এটিএম বাংলা, সংবাদ, এগুলো পত্র-পত্রিকা এসব আয়োজন করা হচ্ছে সনাতন। তাহলে এশিয়ান পার্লামেন্টের বিতর্ক আর ব্রিটিশ পার্লামেন্ট, এই দুইটা হচ্ছে মূলধারার বিতর্ক। তোমরা চাইলে নোট করতে পারো, এরপর আমার একটা বায়োগ্রাফি ভালো আকাশ। আচ্ছা, এশিয়ান পার্লামেন্টের বিতর্ক, এই জিনিসটাতে তোমার সমস্যা করে। তোমাকে যে আমি বেশ কিছু প্রতিষ্ঠানের নাম বললাম না, শুরু করে বেশ কয়েকটা, মূলত এই ধরনের প্রতিষ্ঠান কেন্দ্রিক যে সকল বিতর্কটা আয়োজন করে, এগুলো হচ্ছে মূলধারা। শুধু ঢাকা কেন্দ্রিক না, চট্টগ্রামের গভর্নমেন্ট ইসলামিক হাই স্কুল ন্যাশনাল করতে পেরেছে, খুলনায় কুয়েটও হচ্ছে ন্যাশনাল করতে পেরেছে, ইভেন রাজশাহীতে অনেক ন্যাশনাল, মানে ন্যাশনাল শুধু ঢাকা কেন্দ্রিক না, আমি আশেপাশে রাজশাহীতে অনেক সুযোগ পাবো এবং অনলাইনেও সুযোগ যথেষ্ট। কারণ আমি করোনার সময় আমি বের হয়ে একজন মানুষ, ওই সময় বিতর্ক শুরু করেছি এবং আমি অনলাইনে শুরু করেছি। তাহলে অনলাইনে অনেক সুযোগ আছে। কিছুদিন আগে যশোরের একটা টুর্নামেন্ট অনলাইন, এবং এই টুর্নামেন্টগুলো কোথায় কী হচ্ছে এটাও জানার জন্য হচ্ছে চাকরি বা কার্যক্রম, ঠিক আছে? এখন এশিয়ান পার্লামেন্টের এবং ব্রিটিশ পার্লামেন্টের এই দুটার মধ্যে পার্লামেন্টের নিয়ম জিনিসটার জন্য আমার একটা আসছে, আমি এটার মধ্যে বাকি আরো প্রবলেম করতে পারি। তোমরা কিছু বিতর্ক দেখো না, যেখানে কিনা মৃত মানুষ, রবীন্দ্রনাথ বা হচ্ছে অনেক আগে বেশ কিছু আগের সময় গায়ক বা চার্লি চ্যাপলিন বা হিটলার, এইসব মানুষজনকে কেন্দ্র করে কিছু চরিত্র স্টেজে আসে এবং তাদেরকে অভিনয় করে। এই যে মৃত মানুষের এরা যে অভিনয় করছে, চারিদিকে ধোয়া, অডিটোরিয়ামে চারিদিকে ধোয়া যাচ্ছে, মানুষজন অন্ধকারে তাদের উপরে একটা স্পটলাইট করতে পারে, তার সেখানে অভিনয় করছে। এটা হচ্ছে প্ল্যাচের বিতর্কে নানান ধরন আছে, তুমি এক্সপ্লোর করবা, যেটা তোমার জন্য পছন্দ করবে সেগুলো করবে। এবং এখন আসি মূলধারা, এখানে আমি মূলধারার দুটো বিতর্কের কথা, ঠিক আছে? একটা হচ্ছে এশিয়ান পার্লামেন্টে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান যে সংসদে যে ব্যবস্থা, এটা এশিয়ান পার্লামেন্ট, মানে একক। আর আরেকটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট, বিটি, শর্টকাট লিখলাম, কেউ কিছু মাইন্ড করে। ব্রিটিশ পার্লামেন্টারি হচ্ছে নামেই বোঝা যাচ্ছে ব্রিটেনের সিস্টেম, ইন্ডিয়াতেও একই সিস্টেমে আছে, সেম সিস্টেমে আমেরিকাতেও আছে। এটা দ্বিপক্ষ বিশিষ্ট সরকার, এবং দুটোর মধ্যে হচ্ছে নিয়মে কিছু কথা পার্থক্য নেই। যেটা তোমাদের জন্য জানা দরকার, ইনফরমেশনটা একটু পরে স্পিচ টাইম বলতে, কতক্ষণ কথা বলতে, এখানে 5 মিনিট, ব্রিটিশ পার্লামেন্টের দিকে 7 মিনিট, ঠিক আছে? প্রতি দলে কতজন করে মানুষ থাকে? এশিয়ান পার্লামেন্টের 3 জন, ব্রিটিশ পার্লামেন্টের 2। এখন এটাই মাত্র 2 জন, 2 জন কিভাবে কি করে প্রশ্ন। এশিয়ান পার্লামেন্টের হচ্ছে টিমের ফর্মেশন থাকে, দল কয়টা থাকে? 2টো দল। এতে কি থাকে? আমরা সনাতনীতে যেটা বলি পক্ষ বিপক্ষ, ঠিক কোন একটা টপিকের পক্ষ বিপক্ষ থাকতে পারে। এই দুইটা হচ্ছে সনাতনী ধর্ম, ঠিক আছে? তো এখন এশিয়ান পার্লামেন্টের কি বলে?
কিসের পার্লামেন্টে যেতে বলা হয়? সরকার দল আর বিরোধী দল। ইংরেজিতে গভর্নমেন্ট, এটা অপোজিশন, ঠিক? আচ্ছা, প্রত্যেকটাতে তিনজন করে বক্তা থাকে। প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা হচ্ছে সনাতনী। তৃতীয় বক্তাকে সনাতনীতে নবনেতা বলা এবং তৃতীয় বক্তায় সনাতনীতে গিয়ে পুরো যুক্তি খণ্ডন করে। এবং দুটো আমরা পার্থক্য করি। এটা হচ্ছে কনস্ট্রাকটিভ রাউন্ড। এইখানে প্রত্যেকে 5 মিনিট করে বক্তব্য এবং এইটা শেষে 3 মিনিটের একটা ছোট্ট বক্তব্য হবে, সামারি হবে। সবাই নিজের কাছে জাজকে বলবে যে না, আমার কথা প্রস্তুত, এটা প্রমাণ করার চেষ্টা করবে। 3 মিনিট একটা সামারি। তো এটা হচ্ছে কনস্ট্রাকটিভ রাউন্ড, এটা হচ্ছে রিপ্লাই স্পিচ। বাংলা কি বলে? বাংলা আমি এটা দেখছি, সত্যি কথা বলতে আমার বাংলা প্রচন্ড কাঁচা, খুব কষ্টে পাশ করি বাংলা। নিচেটা যুক্তি খণ্ড। এখন এটা কিভাবে আসলে যায় আর এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বক্তা, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বক্তা, ঠিক আছে? এখানে যুক্তি খণ্ডন করবে একজন, এখানে যুক্তি খণ্ডন করবে একজন। প্রথমে সরকার দলের প্রথমজন শুরু করবে, তারপর মাঝখানে একটা 1 মিনিটের মানে একটা হচ্ছে তোমরা প্রিপারেশন টাইম পাবে এক্সট্রা, সেটা হচ্ছে বিরোধী দল প্রস্তুতি নেবে এটা নিয়ে, যে একজন কথা বলবে, তারপর পরবর্তী হচ্ছে প্রথম বক্তা কথা বলার জন্য সময় পাবে, স্ট্র্যাটেজিক সময় পাবে 1 মিনিট সময়। 1 মিনিটের পর সে বক্তৃতা শুরু করবে। এই গেল 5 মিনিটের বক্তব্য দিবে, তারপর তিনি 5 মিনিটের বক্তব্য দিবে। এরপর কোনো স্ট্র্যাটেজিক সময় প্রথমে ইনিও 5 মিনিটের বক্তব্য, ইনিও 5 মিনিটের বক্তব্য, মানে এটা 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 ক্রস ক্রস। তারপর এই 3 নম্বর বক্তা থেকে সরকার দলের, এরপর দিবে বিরোধী দলের 3 নম্বর। এখন সনাতনীর থেকে এইখানে পার্থক্য হলো, সনাতনীর ক্ষেত্রে বিরোধী দলের পর ক্রিস ক্রস যাচ্ছে না এরকম, আবার ক্রিস ক্রসে যাবে। তার মানে সরকার দলের দলনেতা যে ছিল সে যুক্তি খণ্ডন করবে সনাতনী, তারপর সবশেষে বিরোধী দল দলনেতা করবে। এশিয়ান পার্লামেন্ট থেকে পার্থক্য না, এটা গেল ক্রস, এটা গেল ক্রস। আমি কিছু টার্ন নিয়ে যাই, বিএম এল বিএম ডিএল গভর্নমেন্ট উইথ অপোজিশন উইথ 1,2 1,2। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে এই পুরো টার্নের হচ্ছে মানে জানো? কে কে জানো? তুমি তো জানবে, পুরা হয়ে গেছে। ওকে, কেউ বলতে পারবে? যে কেউ একজন হচ্ছে সাহস করে, তার সমস্যা বলো, সমস্যা। তারপর এরপর আচ্ছা, এরপর আর বাকি দুটো মনে নেই। আচ্ছা, বাকি দুটো মনে নেই, এটা মনে আছে? ডিএল জি রাখবো। আচ্ছা, সমস্যা নেই, তুমি তো চেষ্টা করেছো, এর জন্য একটা ক্ল্যাপ। কি বলেছিলাম, এটা এশিয়ান পার্লামেন্টে। তার মানে পার্লামেন্টের হচ্ছে নামগুলো আমরা মনে রাখি। প্রধানমন্ত্রী থাকে সংসদে, বিরোধী দলের একজন নেতা থাকে, তারপর দুই দিক থেকে উপনেতারা আসে, তারপর হচ্ছে মন্ত্রী থাকে, তাই না? তোমরা হচ্ছে বাংলাদেশের সংসদের স্পিচ যদি শুনতে চাও সেটাও দেখতে পাও, 20 মিনিটের পর একজন বক্তৃতা, এবং পিছিয়ে গিয়ে অনেকে হচ্ছে অনেক মন্ত্রী ঘুমায় থাকে, তাদেরও সুন্দর মতো দেখতে পারবে। এই জন্য আমি বলি আমার বাংলাদেশের কিছু মন্ত্রীদের পছন্দ,
কারণ ঘুমায় কাজের সময়। একই তোমাদের বসে যাওয়া ধীরে ধীরে সমস্যা। এখানে বসে না, এখানে বসে না, পিছনে বসে, পিছনে বসে। টেস্টার হবে তো এটাই তো দুনিয়া তাহলে তিনটা পিচ্ছি চলে দিতে এখন হ্যাঁ পিএম মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়া শুরু করলো, ঠিক আছে। তার কাজের দায়িত্ব সে হচ্ছে প্রেক্ষাপটটা বলবে, সে যে প্রস্তাব দেওয়া হচ্ছে প্রস্তাবটা উত্থাপন করবে, তারপর নিজের দলের পক্ষে নিজের যুক্তি এগুলো তো বলবে, কিন্তু এগুলো এমনভাবে বলবে, এমনভাবে বলতে হবে যাতে যে বিচারকরা আছে, কারণ দিন শেষে তোমার কাছে বিচারকদের কাছে তোমার কেসটা সেল করা, রাইট? যে এই কথাটা যে পয়েন্টটা মেক করতে যাচ্ছ এই জিনিসটা যাতে তারা বুঝে এবং তোমার যুক্তিটা গ্রহণ করে। এই গ্রহণ করার জন্য অনেক হচ্ছে মেকানিজম আছে, ট্রেনিং বলে, ট্রেনিং বলে, প্রত্যেকটার উপর আলাদা আলাদা ওয়ার্কশপ, এটার জন্য চাকরি বা কার্যক্রম, ঠিক আছে? প্রাইম মিনিস্টার, এক মিনিট স্ট্র্যাটেজিক প্ল্যান, তারপরে এলো লিডার অফ অপোজিশন, লিডার অফ অপোজিশন বিরোধী দলীয় নেতা, ডিপিএম, কি মানে ডেপুটি, ডেপুটি প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার ছিল ডেপুটি প্রাইম মিনিস্টার, সরকার দলীয় নেতা। ডিএও, ডেপুটি লিডার অফ অপোজিশন, বিরোধী দলীয় নেতা। জিডব্লিউ, গভর্নমেন্ট হুইপ, গভর্নমেন্ট সাংসদ, সরকার দলীয় সাংসদ, মন্ত্রী বললাম সরকার দলীয় সাংসদ। অপোজিশন হুইপ, বিরোধী দলীয় সাংসদ। মানে জিনিস টার্মগুলো এমনি ক্যাচ হয়ে যাবে, এটা বিতর্ক করতে, ওটা সমস্যা। এরপর সনাতনী থেকে পার্থক্য হলো, এরপর হচ্ছে রিপ্লাই স্পিচ ডিবেট, বিরোধী দল। বিরোধী দলে সনাতনীতে হচ্ছে 3 নাম্বার দিত না, সনাতনীতে এখন 3 নাম্বার দিতে পারে, এখন দিবে 1 অথবা 2 নাম্বারে যারা আছে তাদের বলে যে এটা হচ্ছে গল্পাথা নিয়ম। এবং এটার পর সরকার দলীয় 1 অথবা 2 এর মধ্যে পিএমটিপি এর মধ্যে যে কোনো একজন দেবে, এটা গেল গল্পাথা নিয়ম। ওর কাজ, কারণ 3 জনে যদি একই ধরনের হচ্ছে কথা বলে যায়, মানে পুরো যদি একই কথা বলে যায়, সমস্যাটা হচ্ছে তাহলে তো তোমার নিজ নিজ পজিশনের দায়িত্ব তুমি পূরণ করতে পারছো। তার প্রত্যেকটা পজিশনের দায়িত্ব আছে, চিন্তা করবে প্রত্যেকটা পজিশনের নিজ নিজ দায়িত্ব না থাকে তাহলে এগুলো নাম তো পিএমপি পিএম হতো না, তিনটাই তো পিএম দিলেই হতো, ঠিক? শুরুতে তুমি পিএম এর এরা দুজন নিজের দলের যে কেস আছে, যে যুক্তিগুলো আছে, ওগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রিপ্রেজেন্ট করো জাজের সামনে। এখন বিষয় হলো সব যুক্তিকে তোমাকে বলতে হবে না, যেহেতু তোমরা শুরুর পর্যায়ে আছো, তোমরা নিজেদের দলের মধ্যে ভাগ করে যে যুক্তিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো শুরু থেকে, এবং যে কিছু যুক্তি যেটা জাজ শুনলে বলবে আয় ভাই এই কথাটা সত্য, আমি নিতেই হবে, এরকম যে মানে একবারে জাজকে হাতে মুঠে করে নেওয়ার মতো যে যুক্তিগুলো কিছু আছে, কিছু লাইন আছে, যে স্টেটমেন্ট কিছু থাকে, কিছু উদাহরণ আছে, এগুলো সেকেন্ড থার্ডে, বিশেষ করে থার্ডে গিয়ে সনাতনীতে বলবা, আর সেকেন্ডে গিয়ে এশিয়ান পার্লামেন্টের বলবা, ঠিক আছে? দ্বিতীয় দল এবং এই দলের কাজ, কারণ যেহেতু প্রথমে 2 বক্তা নিজেদের বক্তব্য দিয়ে গেছে। আচ্ছা বলো তো বিতর্কের বক্তৃতার মধ্যে পার্থক্য নাই, কেউ বলতে পারবে? যে কেউ একটু সাহস করে, তার জন্য 2 সদস্য বাদ দিয়ে, যে কেউ যে সাহস করে দাঁড়ো, সমস্যা নেই। আচ্ছা পার্থক্যটা হলো উপস্থিত বক্তৃতায় তুমি গিয়ে হচ্ছে নিজের একটা কেস দিয়ে দিয়ে আসো, নিজের দিক থেকে সব কথা উপস্থাপন করে ছেড়ে দেবে। বিতর্কর ক্ষেত্রে এতটুকু করলে যথেষ্ট। তোমার বিরোধী দলও তো কিছু কথা বলছে, তাই না? কথার মধ্যে কিছু সত্যতা আছে, ওগুলোর মধ্যেও কিছু কথা গুরুত্বপূর্ণ, ঠিক? তো এগুলোকেও তোমাকে খণ্ডন করতে হবে। কিছু কথা পুরোপুরি খণ্ডন করতে পারবা না, কিছু কথা পুরোপুরি পারবা না, তখন বলবো আচ্ছা মেনে নিচ্ছে এই কথা সত্য, কিন্তু তখন দেখাবা আমার কাছে এই কথাগুলো বেশি খণ্ডন করবা। 2টা নিয়ম, হয় এটা সত্য অথবা সত্য না, অথবা এটা গুরুত্বপূর্ণ বা সহজভাবে বলবো, বোঝা যাচ্ছে? এই রিবার্টার উপর আরেকটা সেশন করা যায়,
আছে। তোমরা ইংরেজি বুঝতে পারো? ইংরেজি যদি কোনো ইন্টারমিডিয়েট লেভেলে কিছু ইংরেজি থাকে, মানে অত ডেঞ্জারাস না। ইন্টারমিডিয়েট মানে এইটা না যে হচ্ছে ক্লাস 11-12, একটু স্বাভাবিক ইংরেজি। মানুষজন কথা বলছে বিবিসি বা ওইসব নিউজের ইংরেজি বুঝতে পারো? সাবটাইটেল থাকলে, যদি ধরো ওখানে লেখা থাকে, কথা বলছে উঠে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে ইংরেজি। তাহলে কিছু সেশন আছে, যেই সেশনগুলোর জন্য চাপ দিবা, কার জন্য ভাই সমস্যা? ঠিক আছে, আমি সবসময় আমাকে এরা জীবনের সেশন দিতে রাখবে না, কারণ আমি সব কাজেদের উপর হচ্ছে দিয়ে দিচ্ছি, চাপ দিচ্ছি। আচ্ছা, এইটা কেন হচ্ছে বেসিক। তারপর যে যুক্তিগুলো আসলো, অন্য যুক্তি আসলো, যুক্তি খণ্ডন হলো। এখন তোমার ডিপিএম ডিএলওর কাজ, ডেপুটি প্রাইম মিনিস্টার, ডেপুটি লিডার অফ অপোজিশন, এরা সুন্দর মতো হচ্ছে দ্বিতীয় বক্তা হিসেবে বসে আছে। এদের কাজ, অন্যতম কাজ, বিরোধী দল থেকে যে যুক্তিটা আসছে ওটাকে খণ্ডন করা, ওটাকে ভাঙা। কারণ পিএম তো এরও যুক্তি খণ্ডন করতে পারেনি, তার মানে এরও যুক্তি একে খণ্ডন করতে হবে। তারপর নিজের কেসকেও তো ভেঙেছে, রাইট? পিএম এর কেসকে এরও ভেঙেছে, ডিপিএমকে সেই কথাগুলো আবার পুনঃস্থাপিত করতে হবে। এখানে কথা, প্রথমত একই কথা এক বলবো না, কথাটা আর কোনো নতুন কারণ, নতুন যুক্তি, নতুন অংশ, নতুন উদাহরণ, এগুলো দেবে। আর 2 নাম্বার, তোমরা কেউ পুরোপুরি স্ক্রিপ্টে লাইন বাই লাইন লিখে কথা বলো। স্ক্রিপ্টে তোমরা কি করতে পারো, যেগুলো মূল পয়েন্ট সেগুলো শুধু টুকে রাখো, এবং ওটা যে কারণ যেটা বলার চেষ্টা করছো, অথবা যে জিনিসটা আজকে বোঝানোর চেষ্টা করবো ইলাস্ট্রেশন দিয়ে, অনেক বড় করে সুন্দর মতো কথা বলি, সেগুলো একটু অংশ টুকে রাখা, যেটা দেখলেই তোমার মনে পড়ে যাবে স্পিচ দেওয়ার সময়। পুরো স্ক্রিপ্টটা করে রাখলে এটা জীবনে করবে, কারণ এটা করলে তোমার নিজের কনফিডেন্স, এতগুলো মানুষের সাথে কথা বলার স্কিল, এটা কখনো পারবে না, রাইট? এই 2 জন মানুষ খুব আরাম করে বসে আছে অনেকক্ষণ ধরে, কারণ 5-20 মিনিট ধরে এরা বক্তব্য শুনছে। বিরক্তিকর এত সময় ধরে কথা শুনে। তারপর কি করা, সনাতনীতে এরা নিজস্ব নতুন যুক্তি আনতে পারে, এশিয়ান পার্লামেন্টের নতুন যুক্তি আনতে পারে। এদের কাজ ওই যে বললাম না, কিছু তথ্য সত্য অথবা গুরুত্বপূর্ণ এই 2 জায়গাতে 2 দিন খণ্ডন করবা। যদি কিছু বাকি থেকে এরা সেই কাজটা করবে, কিন্তু এদের মূল কাজ আমার দলের এত কথা এসেছে, ওদের দলের এত কথা এসেছে, এখন তুমি হচ্ছে প্রমাণ করবা আমার দলের কথাগুলো যদি হচ্ছে সত্য নাও, সব কথা সত্য নাও হয়, আমার যদি ওদের কথা আমি মেনেও নিই, তারপর আমরা কেন জিতছি। এটাকে বলে কম্পারেটিভ উইং। আবার তোমার নিজ দলে কয়েকটা মেট্রিক সেট করবা, যে আমি সবচেয়ে বেশি পরিমাণ মানুষের লাভ হচ্ছে দিতে পারছি, সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে ক্যাটার করতে পারছি, সুবিধা দিতে পারছি, এটা হতে পারে। অথবা সবচেয়ে ভালনারেবল, অথবা সবচেয়ে বাংলায় কি বলে, ভালনারেবল বাংলায় উইক না, দুর্গতি অবস্থা যাদের, আমি বাংলা প্রচন্ড বাজে, দুর্গতি অবস্থা যাদের, আমি তাদেরকে ক্যাটার করতে পারছি। আবার ধরো তুমি হচ্ছে দেশের ইকোনমিকে হচ্ছে সবচেয়ে বেশি ভালো ক্যাটার করতে পারছো। আবার আরো মেট্রিক হতে পারে, হাজার হাজার মেট্রিক আছে, ঠিক আছে? এগুলো মেট্রিকে যদি তখন হচ্ছে বলবা, এবং তুমি জাজকে টেনে আনবে, জাজকে বেঞ্চ থেকে টেনে আনবে, ঠিক আছে? এরপর গেল, এরপর হচ্ছে বাকি যে এগুলো ডিএলও অথবা পিএম থেকে একজন ছুটি পাবেন, ঠিক আছে? এখন তুমি সেট আপটা চিন্তা করো। আমি তো এখন বললাম তোমাদের 2 টিমের কার কি দায়িত্ব, কে কোথায় আছে, কথা নেই। এখন কথা হচ্ছে এখানে যে টপিকটা আসলে, টপিকটা পাবো কোথায়, প্রিপারেশনটা নিব কেন না, নিব কোথায়, নিব কিভাবে, আর জাজ কোথেকে আসলো, কোথায় আসলো, কেন আসলো। তোমরা ধরো এইখানে হচ্ছে একজন জাজ আছে, একজন চেয়ার আছে, সংসদে বলা হয় তাকে স্পিকার, সে একজন বসবে, তার পাশে কিছু প্যানেলিস্ট বসে, সহকারী বিচারক বসে, মূল বিচারক যে থাকবে, যে চেয়ার থাকবে, সে সাধারণত মূল বিচারক পরিষদ, যাকে আমরা কোর অ্যাডজুডিকেটর বলে থাকি, সেই পরিষদের একজন অংশ হয়ে থাকে, অথবা আমন্ত্রিত বিচারক যারা থাকে তাদের মধ্যে একজন অংশ। তোমার প্যানেলিস্টরা সাধারণত হয়ে থাকে আমন্ত্রিত বিচারকের মধ্যে অথবা স্বতন্ত্র বিচারকের মধ্যে।
মধ্যে যারা বললাম এরা হলো 2-3 রাউন্ড যাওয়ার পর যদি এদের স্কোর অনেক ভালো হয়ে যায় তখন এদেরকে চেয়ারে বসে এরকম চেয়ার। আর মূল বিচার পরিষদের মানুষজন হচ্ছে মৌসুম বা টপিক যারা সিলেক্ট করে। তোমার ট্রেডিশনাল আমরা যে মূলধারার বিতর্ক যেটা করি, ট্রেডিশনাল বিতর্কে তোমাদের আগে অনেক সময় টপিক দিয়ে মানে সমকাল অথবা দুটো এইটার ক্ষেত্রে পার্থক্য থাকলো যারা কিন্তু টপিক সিলেক্ট করে রাখে তোমাকে হয়তো কিছু প্রিপারেশন ম্যাটেরিয়াল দিয়ে দিতে হবে, এই বইয়ের এই অংশটা পড়ো বা এই কয়েকটা আর্টিকেল পড়ো, পড়ে আসবা। এসে তোমাকে একটা টপিক দিবে প্রতি রাউন্ডে টপিক দিবে এবং প্রতি রাউন্ডের টপিক দেওয়ার পর তোমরা 20 মিনিট করে সময় পাবে টিমের মধ্যে ডিসকাস করো। এখন তুই বল 20 মিনিটে পুরো স্ক্রিপ্ট লিখবা সম্ভব বলে আদৌ দরকার কষ্ট করবে 20 মিনিটে নিজেরা আলোচনা করবে। এবং এই যে 20 মিনিটে কীভাবে আলোচনা করবে ব্রেক টাইম স্ট্র্যাটেজি এটার উপরে আলাদা ওয়ার্কশপ করা আছে, অনলাইনে অনেক আছে, কাজ সদস্যকে চাপ নেই। এখন জাজেরা কোথায় বসে? জাজেরা বসে সামনে, ঠিক আছে। জাজের দুই সাইডে দুই দিকে দুইটা বেঞ্চ থাকে অথবা দুই দিকে দুইটা টেবিল থাকে। জাজের ডান সাইডে হচ্ছে বসে সরকার দল 3 জন, বাম সাইডে বসে বিরোধী দল 3 জন। গেল, ঠিক আছে। এখন টপিকগুলো কি ধরনের হতে পারে? টপিক বিভিন্ন ধরনের ফাস্ট, এবং এজন্যই বিতর্কটা আমি পছন্দ করি, কারণ এই টপিকগুলো নিয়ে যখন পড়াশোনা করবা তোমাকে এত কিছু পড়াশোনা করতে হবে অনেক সময়, এবং এই পড়াশোনা করতে তুমি এনজয় করবো অনেক সময়, তোমাকে গদবাধাভাবে করতে হবে। তোমার পড়া কি টপিক থাকবে? ইকোনমিক্স নিয়ে থাকে, দর্শন নিয়ে থাকে, ফিলোসফি নিয়ে, তারপর হচ্ছে তোমার ইকোনমিক্স গেল, দর্শন গেল, হাইপোথেটিক্যাল কিছু সিনারিও নিয়ে থাকে, মানে আমরা মুভি দেখি না, অ্যাডভেঞ্চার দেখি, মার্ভেল দেখি, তারপর হচ্ছে এই টাইপের যে সিনারিওগুলো অনেক সময় মুভি থেকে মোশন দেয়, তোমার চলচ্চিত্র থেকে মোশন দিতে পারে, টপিক দিতে পারে। আচ্ছা ভাই যাবে টপিক দিয়ে আমরা হচ্ছে মোশন করি, টপিক বলতে সত্যি দিয়ে মোশন করা হয় বিশাল ভালো। তো এইরকম আমি কেডিসিতে যখন সেশন নিয়েছিলাম আমি সম্ভবত 20টা ধরনের নাম লিখেছিলাম। এখন ওটার নোট ওদের কাছে আছে, আমি নোটটা দিয়ে দিই, নোটটাকে দিয়ে দেবো, তোমরা নিয়ে নিচ্ছি। এত ধরনের যখন টপিক থাকে এবং তোমরা এটা একটা গেমের মতো, তোমরা তোকে জিতছ, নিজেদের হচ্ছে আনন্দ লাগছে, তোমরা হারলেও ওখান থেকে জাজেরা ফিডব্যাক দেয় যে হচ্ছে তোমরা এই কারণে খেলেছো বা এই জায়গাটার উন্নতি করার জায়গা আছে। যদি কোনো জায়গায় না বসে থাকো, উন্নতি করার জায়গা বুঝছো না, জাজকে নিজেকে জিজ্ঞেস করবো, পার্সোনাল ফিডব্যাক যেটা হবে, ব্যক্তিগত আমার যে ফিডব্যাক যে আমি কেমন করেছি, আমার নিচে কী উন্নতি করা যায়, এগুলো জিজ্ঞেস করবা, যাদের থেকে ফিডব্যাক পাবা। এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে উন্নতিটা করতে হবে, রাইট? এখন এইটা যখন যে এশিয়ান পার্লামেন্টের জায়গাটা গেল, তোমরা এখন বলো আমি কি ব্রিটিশ পার্লামেন্টারির ধরনটা দেখাবো নাকি একটু অতিরিক্ত হয়ে যায় আজকের জন্য? তোমরাই বলো। তোমাদের জন্য, বুড়োদের জন্য পরে, বুড়োদের জন্য পরে, আগে বাচ্চাদের জন্য। তোমরা বলো এতটুকুই কি আজকের জন্য যথেষ্ট নাকি ব্রিটিশ পার্লামেন্টারি শুরু করো? শুরু করবো, করবো। ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্টারি যাওয়ার আগে এতক্ষণ অনেক কথা নিয়ম পড়ালাম, এখন একটা ছোট্ট কথা বলি। আমি 2টা স্টেটমেন্ট দিয়েছিলাম। প্রথমত তোমরা আমার থেকে বেশি প্রতিভাবান, জিনিসটা প্রমাণ করেছি, সত্যতা দেখিয়েছি, ঠিক। আমার সার্ভের হচ্ছে পুরো হচ্ছে পাই চার্ট তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক। এবং 2 নাম্বার তোমরাই পারো। কি করে? আমার প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ এসেছে তোমাদের আগের কমিটি যে হচ্ছে আকিয়াম হচ্ছে, তার সাথে ছিলাম। আমাদের এখান থেকে দিদিত আহমেদ প্রজা, চেনো? পিএম স্কুলের প্রেসিডেন্ট না? সে কিছুদিন আগে কুষ্টিয়া গেছে এই ডিবেটের জন্য। আমার বোন বিজ্ঞানের সাথে পড়ে, সে মানে আমরা যৌথভাবে আইডিয়া স্কুলে যে হচ্ছে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা হয়, সেখানে একসাথে ডিবেট টুর্নামেন্ট হচ্ছে।
কার্টুন আছে তাহলে ঢাকাতে পড়ে, ওদের সুযোগ বেশি। প্রশ্ন হলো ওইও বাইরে থেকে এসেছে। তোমরা তোমাদের এক্সট্রা কারিকুলার যে নমুনাগুলো দেখেছি, চিত্র, গান বাজনা, আবৃত্তি, তার মানে তোমরা অলরেডি পোটেনশিয়াল আছে। এরা যখন এইভাবে পেরেছে, নওগাঁ থেকে এত কিছু করতে পেরেছে, তোমরা কেন পারবে না? পারবে না? ভরসা আছে না? সুযোগ পেলে পারবে না? কার্যনির্বাহীকে চাপ দিবা। ঠিক আছে, এখন একটা ছোট্ট স্টোরি। এখানে তোমরা বিতর্ক করবা, যাই করবা, বাবা মাকে অবশ্যই মেনে চলবে। কথাটা কেন দরকার? কারণ তোমরা হুট করে যদি অনেক দূরে যেতে চাও, তারা অবশ্যই ভয় পাবে। ঠিক তাদের দুশ্চিন্তার কারণটাও যথার্থ। আগে হয়তো এত দূরে যাওয়া নাই, গেলেও তোমরা হচ্ছে হয়তো টিচার যায়, অথবা হচ্ছে দল নিয়ে যাও বা যাই যাও, অনেক দূরে যাচ্ছ, তাই না? এইখানে বিষয়টা হলো, আমি প্রথমে সমকাল দিয়ে শুরু করছি। প্রথমে নওগাঁতে চিনলাম, তারপর রাজশাহী গেছি সেমিফাইনাল হেরেই এসেছি। আমার লাইফ সেমি কুফা দিয়ে যাচ্ছে, সেমি হারছে তো হারছে, বিভাগীয় হারলাম, আসলাম। তারপর 2022 সালে আমরা ঢাকা ভার্সিটির হচ্ছে যেই জাতীয় প্রতিযোগিতা ছিল সেখানে গেলাম। আমি আমার কেডি স্কুলকে হয়ে, যখন আমার কেডি স্কুলের ক্লাব তৈরি হয়নি তখন আমরা গেছিলাম। আরমান ভাই এসেছিলেন না সেশন দিতে? আরমান ভাই এসেছিল? ঠিক আছে, বাদ দিলাম। আমরা একসাথে গেছিলাম। তখন আমার টিমমেটও ছিল না, আরমান ভাই অন্য স্কুলের ছিল, আমি ওনাকে নিয়ে গেছিলাম। উনি এখন আমাদের কেডি একজন। ঢাকাতে গেলাম। এরপর ধীরে ধীরে যখন আমার বাবা মা দেখলাম আমি অ্যাচিভমেন্ট আছি, আমি অনলাইনে অনেক অ্যাক্টিভ ছিলাম। অনলাইনে জাজমেন্ট করে বেড়াতাম, তারপর হচ্ছে অনলাইনে বিতর্ক করে বেড়াতাম, অনুশীলন বিতর্ক করতাম অনেক, তারপর নিজে থেকে কর্মশালা দেখতাম। এই সব কিছু করতে করতে বাবা মা খুব ভরসা পেয়েছে, এবং এই কারণে এরপর আমাকে খুলনাও গিয়েছে। আসার পথে খুলনা থেকে নওগাঁয় একাই এক এক্সপিরিয়েন্স ধীরে ধীরে পাওয়া যায়। এই যে ফান্ড 2022 সালে ক্লাস 10-এর প্রি টেস্ট দেওয়ার পর আমি চলে গেছি। এটার জন্য বাবা মাকে অনেক আগে থেকে রাজি করাতে হয়েছে, বলতে হয়েছে, আমার দেখাতে হয়েছে আমার এই অ্যালামনাই আছে, আমাকে এই মানুষগুলো দেখতে রাখবে, সব কিছু এভাবে ম্যানেজ দিয়ে নিজে থেকে শিখতে হবে। এবং আরও প্রশ্নের জন্য কার্যনির্বাহী সদস্যকে চাপ যে কীভাবে কী করতে হবে। ঠিক আছে, তোমাদের এত প্রেশার নেওয়ার দরকার নেই। তোমরা শুধু করতে চাও কি করতে চাও না এটা ঠিক করো, বাকি চাপ দিবা কার্যনির্বাহী। ওকে? আর আমার কিছু ফ্রেন্ডস আছে গণিতক। আমি আমার জীবনে হচ্ছে কি করেছি, অল্প সংখ্যক বিতর্ক করেছি, কিছু পলিসি ডায়লগে গিয়েছি, আর ম্যাথমেটিক্স ক্লাবে হচ্ছে অর্গানাইজিং সেক্রেটারি। আমার ছেলেটা ছিল এর পরবর্তীতে, এবং ম্যাথে অনেক পারফেক্ট, ম্যাথ ক্লাবে ছিল। ম্যাথে যে আমরা অলিম্পিয়াড করেছিলাম কেডি স্কুলে, 300 জনের বেশি পার্টিসিপেট ছিল, সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ছিল, গোল্ড মেডালিস্ট ছিল। এর পরবর্তীতে আমরা আমাদের কেডি স্কুলের 5টা টিম একসাথে গিয়েছিলাম হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট, যে বিভাগীয় প্রতিযোগিতা আয়োজন করেছিল, একসাথে আমরা গিয়েছিলাম, সেখানে সে আমাদের হয়েছে। তারপর আমার যে ফ্রেন্ডসরা যারা আছে, রাদিয়াকে দেখেছি, নৌসিনকে দেখেছি, এরা সবাই ডিসেলের হয়ে অনেক বেশি অ্যাক্টিভ ছিল, এখনো আছে। এবং তারা অনলাইন বিতর্কে অনেকগুলো বিতর্ক হয়েছে, তারা টুর্নামেন্টে অংশ নিয়েছে, অনেক অ্যাচিভমেন্ট আছে। মানে ওভারঅল জাস্ট তোমরা এটা চিন্তা করো না বিতর্ক মানে আমার একটা ট্রফি আছে, যে জার্নি দিয়ে যাচ্ছ, একটা জার্নি, যার সময় যা যা শিখবে, যাদের সাথে মিট করবো, যেই মানুষগুলো আপন, তারপর যেটা আমাদের নেটওয়ার্কিংটা বাড়বে, তুমি কিছু ট্যুরও দিয়ে আসলাম, প্রত্যেকটা জিনিসই এক একটা হচ্ছে তোমার আছে। ওকে, এখন তোমার পুরো টুর্নামেন্টের ফরম্যাটটা আগে বোঝা দরকার। এটাতে করে একটা রান, এটা একটা টুর্নামেন্ট কীভাবে হতে পারে। ঠিক, তুমি একটা জিনিস বলছো, তোমার টুর্নামেন্টে টিম সংখ্যা থাকে 24টা, 32টা, 36টা, এমনকি 40টা। তুমি এতগুলো টিম থেকে সেমিফাইনালে কয়টা টিম থাকে? ফাইনালে কয়টা থাকে? 2টা। সেমিফাইনালে কয়টা থাকে? 4টা। কোয়ার্টার ফাইনালে কয়টা থাকে?
8টা। তাহলে এখন বলবো এগুলো থেকে আমি 8টা টিম কিভাবে বাছাই করব? মানে আমি কি এক রাউন্ডে এরকম করলাম যে 8 দুগুণ 16, 16 দুগুণ 32, এটা প্রথম রাউন্ডে হচ্ছে 16 জনের সাথে 16টা টিমের সাথে লড়াই করলো, 16টা টিম জিতলো, তারা পরবর্তী স্টেজে চলে গেল। এবার 16টা টিম প্রথম রাউন্ডে ডিবেট করে যাও, মানা যায়। পরের রাউন্ডে আবার 16টা করলো, আবার 8জন আর 8টা টিম আউট হয়ে গেল, এটা মানা যায়। তোমার যেখানে প্রতিযোগিতার ফিস থাকে 1200, 1500, এত টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে একটা টিম যাচ্ছে, তারপর ওখানে গিয়ে হচ্ছে থাকছে, অনেক দূর থেকে যাচ্ছে, এত কষ্ট করে যাচ্ছে, এক রাউন্ড করে হেরে আসে। এরকম হয় এক রাউন্ড তো কারোর বাজেট যেতেও পারে, তাই সুযোগ দেওয়া উচিত। এরকম হলে তো নতুনরা জীবনে শিখতে পারে, তাই না? ঠিক না? তাহলে শেখার উপায় নেই, তুমি সুযোগ পাবে কয় রাউন্ড? 3 থেকে 4টা রাউন্ড তুমি মিনিমাম বিতর্ক করে শোনো। নকআউট শুরুতেই হবে। নকআউট কখন? এই যে 8টা টিম লড়াই করলো, আর এই 8টা টিম কিন্তু এরাউন্ড হয়ে গেল পরের রাউন্ডে, এইটা নকআউট। এটা কখন হয়? কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এই রাইট। শুরুতে 32টা, 36টা, 40টা যতগুলো টিম থাকে, এই টিমগুলো নিজেদের মধ্যে হচ্ছে লড়াই, বিতর্ক এক ধরনের লড়াই, ঠিক আছে? এখন কিভাবে হয় সিস্টেমটা? ধরো রাউন্ড 1, প্রথম রাউন্ড, ঠিক আছে? রাউন্ড 1-এ হচ্ছে 32টা টিম ছিল, তার মানে কিছু টিম জিতবে, একটা রাউন্ড জিতবে, কিছু টিম হারবে, মানে 0টা রাউন্ড জিতবে। কথা সত্য কিনা? ঠিক। বলো তো 32টা টিমের মধ্যে প্রথম রাউন্ডে কয়টা টিম এক রাউন্ড জিততে পারে? যদি 16টা টিমের সাথে লড়াই, 32টা টিম পক্ষ বিপক্ষ ভাগ হয়ে গেল, 16টা টিম, তাহলে কয়টা টিম প্রথম রাউন্ড জিততে পারে? 16টা টিম জিতবে, আর 16টা টিম হারলো, ঠিক? ওকে। তারপরে দ্বিতীয় রাউন্ড। এখন তুমি বলো, যেই 16টা টিম এক রাউন্ড জিতেছে, ওই টিমের সাথে কি 0 যারা কিনা একটা রাউন্ড জিতেনি, এদের কি যদি আবার করে জিনিসটা মানাবে? বৈষম্য না? বৈষম্য বিরোধী আমরা, ঠিক আছে? তাহলে 2 নম্বর রাউন্ড শেষে কিছু টিম একটাও জিতবে না, কিছু টিম একটা রাউন্ড জিতবে, কিছু টিম 2টা রাউন্ড, ঠিক কিনা? এখন দেখো, একটা রাউন্ড জিতেছে 16টা টিম, মানে বেস্টের সাথে বেস্টের লড়াই, আর যারা কিনা পিছিয়ে থাকাদের সাথে পিছিয়ে থাকাদের লড়াই, এভাবে সমতাটা মেনটেন করা। এখন 16টা টিমের মধ্যে হচ্ছে লড়াই, 8টা টিম পক্ষে, 8টা টিম বিপক্ষে, কয়টা টিম জিততে পারে? 8টা। তাহলে 8টা টিম এক রাউন্ড, প্রথম রাউন্ড জিতেছে কিন্তু দ্বিতীয় রাউন্ড হেরেছে, তার মানে তারপরে এক উইনেই থাকলো ওরা, ঠিক? এখন 0 উইন, মানে একটাও জেতে নাই প্রথম রাউন্ডে, এদের মধ্যে যদি লড়াই 16টা, 8টা ভার্সেস 8টা, তাহলে কি করা হবে? কয়টা টিম জিততে পারে এক রাউন্ড? 2 নম্বর রাউন্ডে কয়টা টিম জিততে পারে যদি এই 16 জনের মধ্যে লড়াই? 8টা। আর কয়টা টিম হারতে পারে? 8টা। তাহলে হারলো কয়টা? 8টা। তাহলে 2 রাউন্ডে হেরেছে, ঠিক আছে? তার মানে এখান থেকে আরো 8টা টিম এখানে গেছে না, এক রাউন্ড গেছে না, পরের রাউন্ডে এসে 8 যোগ 8, তার মানে এখানে এখন 16টা টিম আছে। এভাবে 3 রাউন্ড 4 রাউন্ড এরকম পরিমাণে বিতর্ক। তারপরে যেই টিম সবচেয়ে বেশি জিতেছে, আর দেখবা যে টিম সবচেয়ে বেশি জিতেছে এবং অনেকগুলো টিম থাকবে যারা কিনা একই পরিমাণ রাউন্ড জিতেছে, তখন দেখবে কার বক্তৃতার মান সবচেয়ে বেশি, কোন টিমের বক্তৃতার মান সবচেয়ে বেশি। কারণ এটা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় একজন চেয়ার কোনো বিচারক, সে তোমাদের নাম্বার 70 থেকে 80-র মধ্যে বা 67 থেকে 83-র মধ্যে একটা নাম্বার, এই তোমার প্রত্যেকের ব্যক্তিগত নম্বর, এটা যোগ হয়ে টিমের নাম্বার হয়, এবং এই টিমের নাম্বার যার বেশি তারা হচ্ছে উঠে যাবে।
এটা হচ্ছে সিস্টেম। তার মানে তোমরা যে বিতর্ক করতে যাবো রাউন্ড 1, 2, 3 এগুলো তোমরা করে আসবা। এবং এখানে ফ্যাক্ট হলো অনেকে দেখবা যে যখন দেখে 2টা রাউন্ডে হেরে গেছি তখন আর লাভ নেই, ওই টুর্নামেন্ট করে লাভ নেই, ওরা ছেড়ে চলে আসতে চায়। এজন্য করা হয় দ্বিতীয় রাউন্ডটা সাইলেন্ট করা, মানে দ্বিতীয় রাউন্ডের রেজাল্ট দেওয়া হয়, কারণ রেজাল্ট দিলে তোমরা বুঝে যাবে, তোমরা তো পালিয়ে যাবে। এই জন্য এখন একটা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অ্যাম্বিয়েন্সটা চিন্তা 32টা 36টা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রী এসেছে, সবাই এসেছে। ওখানে কি একা বসে থাকবা? তোমার টিমের সাথে কথা বলবা, ঠিক আছে, অন্যদের সাথে কোলাবোরেট করো। সেন্ট জেভিয়ার্স স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, আদমজি স্কুল, অনেক, রাজশাহী ক্যান্টনমেন্ট, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, অনেক থাকা, রাইট? সবার সাথে এনগেজ করবা, নেটওয়ার্কিং এভাবেই বাড়বে। আর অ্যাম্বিয়েন্সটা হচ্ছে জাজ তোমাকে নাম্বার দিবে প্রতি রাউন্ড শেষে, তুমি আবার জাজকে নাম্বার দিবে, চেয়ারের নাম্বার দিবে, চেয়ার আমি কতটা কনভিন্স করতে পেরেছি, কথাগুলো কতটা লেজিটিমেট ছিল। এগুলো যদি তোমাকে হারিয়ে দিয়েছে এটার জন্য 0 দিয়ে বসবা না, জাজের নাম্বার 0 থেকে 10 শুনবা, শুনে যদি বুঝবো আচ্ছা এগুলো এগুলো ছিল, কিন্তু জাজের এইভাবে আলোচনাটা ভালো হতো, তাহলে তুমি সেই অনুযায়ী নাম্বার দিতে পারো। এইটারও নিয়ম আছে, পন্থা আছে, কার্যনির্বাহীকে জিজ্ঞেস করো, আমি তোমার ডকুমেন্ট ওকে দিয়ে দেবো, ওরা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? আর আর যদি তোমরা বিতর্ক করার সুযোগ না পাও কোনো একটা টিম, সেখানে স্বতন্ত্র বিচারক হিসেবে যাবে কিছু টুর্নামেন্ট। জেলা স্কুল ন্যাশনাল ডিবেট ফেডারেশন অফ বাংলাদেশের গত 2বারের হচ্ছে রানার্স আপ জাতীয় পর্যায়ে, 2বার গিয়ে ফাইনালিস্ট। এবং তাদের মধ্যে দেখবা যে টিমটা গেছে এটার পাশাপাশি আরো 7 জন মতো গেছিল স্বতন্ত্র বিচারক। ইয়েস, তার মানে তোমার জাজের পাশে যারা বসে থাকবে যাবা, তোমরা যদি বিতর্ক না করো, বিতর্ক শুনবা, নিজের মতো ইভালুয়েট করবা যে কোনটা শর্ট করেছে, কোন বলটাকে বিক্রি করবে, এটা তুমি জাজকে এক্সপ্লেন করো। কীভাবে এক্সপ্লেন করবা এটার উপর আরও ওয়ার্ক থাকবে। এটা কার্যনির্বাহীকে হচ্ছে বিরক্ত করবে। এবং এইটার উপর ভিত্তি করে তোমার মূল চেয়ার তোমাকে একজন মার্ক দেয়। এবং পুরো টুর্নামেন্ট শেষে ব্রেক রাউন্ড, ব্রেক মানে কি ভেঙে দেওয়া, টুর্নামেন্ট দিয়ে কি আমি জানালা দরজা ভেঙে দিব এরকম না, 32টা টিম থেকে যে 8টা টিম পরবর্তী নকআউটে যাবে, এটা হচ্ছে টিম ব্রেক। যে টিমগুলো যাচ্ছে এই টিমের নাম হচ্ছে তাদের পয়েন্ট কত ছিল, কয়টা রাউন্ড জিতেছে, এইসব কিছু গেল। এর পরবর্তী হচ্ছে সেরা জাজদের নাম ঘোষণা। সেরা জাজ থেকে আসলো মূল বিচারক পরিষদ নিজের নামই দিয়ে দিবে না, এইটা দিবে হচ্ছে যে স্বতন্ত্র বিচারক ছিল না, আমন্ত্রিত বিচারক ছিল না, এরা যারা একটা ভালো করবে তাদেরকে ব্রেক। কিছু জায়গায় এটার জন্য টাকা পয়সা দেয়, টেস্ট সব জায়গায়, কিছু জায়গায় টাকা পয়সা দেয়। আমারও 5000 টাকা এখন দেয় না, গরিব হয়ে চলতেছে, আমি কষ্ট। আর সর্বোপরি হচ্ছে দিবে স্পিকার ব্রেক। এখন এটাই তোমাদের ইনসেন্টিভ, তোমরা টিমের জন্য এত খাটবা, এত দূর যাবা, বিতর্ক করে একটা ট্রফি নিয়ে আসবা, বড় ট্রফি, ওই ট্রফিটা আবার হচ্ছে ক্লাবকে দিয়ে দেবে। ক্লাব তোমাকে অবশ্যই সাপোর্ট, পারস্পরিক সম্পর্ক এটা চলে, ঠিক আছে? তোমাদের ব্যক্তিগত প্রেস্ট থাকবে, সবই থাকবে, ব্যক্তিগত দলগতটা আলাদা থাকবে। এবং স্পিকার যেটা, স্পিকার রেট, তোমরা যারা কিনা ভালো পারফর্ম করবা, ভালো বক্তৃতাগুলো দিবা, যার সময় হচ্ছে মার্কগুলো দেয় না, 4 রাউন্ড শেষে বা 3 রাউন্ড শেষে দেখা যাবে যার মার্ক সবচেয়ে বেশি, অ্যাভারেজে সবচেয়ে বেশি, তাকে হচ্ছে ডিবেটর অফ দ্য টুর্নামেন্ট করে। তারপর সেকেন্ড স্পিকার ব্রেক বলে, থার্ড স্পিকার ব্রেক বলে, মানে বুঝতেছি সেরা বক্তা টুর্নামেন্টের, দ্বিতীয় সেরা বক্তা, তৃতীয় সেরা বক্তা, এটা মাল্টিপল মানুষ হতে পারে। 3 নাম্বারের মতো ধরো 4 জন হয়ে গেল। ওকে, আর ফাইনালে গিয়ে ডিবেট অফ দ্য ফাইনালও নিতে পারবো, ফাইনালে সেরা বক্তা, এবং অনেক সুযোগ আছে। এখন বলি তোমাদের সামনে জার্নিটা কিরকম। এই যে টুর্নামেন্টের ফরম্যাটটা তোমাদের দেখালাম, পুরো একটা এশিয়ান পার্লামেন্টের সিস্টেম কীভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা,
কিছু জায়গায় ভুল বিচার পশু মোশন দেয়, কিছু জায়গায় আলাদা মোশন কমিটিও তৈরি করে যারা কিনা মোশন দেয় আলাদা, এটা প্রত্যেক টুর্নামেন্ট বিভাগিত হতে পারে। আর বাংলাদেশের জাতীয় বিতর্ক সংগঠন হচ্ছে 3টা, আরও সত্য, কারণ কোনো কেন্দ্রীয় জাতীয় বিতর্ক সংগঠন নেই। ন্যাশনাল ডিবেট ফেডারেশন আছে, বাংলাদেশ ডিবেট ফেডারেশন আছে, ইংরেজির জন্য বাংলাদেশ ডিবেট কাউন্সিল আছে, এরকম মাল্টিপল অর্গানাইজেশন আছে, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম আছে, এরকম মাল্টিপল অর্গানাইজেশন আছে, ঠিক আছে। আচ্ছা, বিএনডিপির যে হচ্ছে সভাপতি সে আমাদের নওগাঁরই, ঠিক আছে। এখন এই যে পুরো ফরম্যাটটা বললাম তোমাদের সামনে রাস্তায়, কারণ এতক্ষণ গল্পাথা নিয়ম যেটা বললাম, গল্প বললাম, গল্পাথা নিয়ম বললাম, তোমাদের লাভ নেই। তোমরা কি করবে? তোমরা এখন নিজে থেকে চিন্তা করো যে এই যে পুরো ফরম্যাটে যে টুর্নামেন্টটা করতে যাবো, আমি বললাম না এই ক্ষেত্রে এই কর্মশালা লাগবে না, এই জিনিস লাগবে, কার্যক্রম হয়ে গেল, বললাম না এই জিনিসগুলোর জন্য আসলে কার্যক্রম হয়ে গেল। কারণ তুমি ক্লাবে এসেছো, ক্লাবে ভর্তি হয়েছো, ক্লাবের এখন দায়িত্ব আছে তোমার উন্নতি করা, যদি না করে কার্যক্রমটাকে ঠিকই ধরবা। আমি আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছি। কি কি করবা তোমরা? এক, পড়াশোনাটা ম্যানেজ, ঠিক আছে, যেভাবে তোমরা আশেপাশে আরো অন্যান্য কাজকর্ম করতেছো, ছবি আঁকা বা ছবি যেভাবে করছো সেভাবে। 2 নাম্বার, এইটাকে আরেকটা প্রাইভেটের মতো ভাববা না, প্রাইভেট কোচিং এর মতো পথ বাধা করে পড়তে হবে। এরকম ভাবে প্রসেস এনজয় করতে পারো, এটা এনজয় করো, এটা এনজয় করার জন্য, জার্নিটা এনজয় করার জন্য। যদি এটা পথ বাধা হয়ে যায়, কিছুদিন পরে একটা বিরক্তি লাগবে, ছেড়ে দেবে। এরকমই আমি এখানে বলতে পারি, এখানের মধ্যে একটা ভালো অংশ ছেড়ে দিই। প্রথমত এনজয় করা কখনো। 3 নাম্বার, এখন ভাববা যেহেতু আমি প্রসেস এনজয় করছি, আমার ধীরে ধীরে সুযোগ আছে ভালো থাকে, তাই না? তার মানে তোমরা ভালো করছো কিনা এটা প্রমাণ হবে কি করে? তোমাদের ইন্ট্রা হবে, স্কুলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হবে, তারপর ডিসিএ কিছু রিজিওনাল বিতর্ক প্রতিযোগিতা করে, এগুলোতে নিজেকে প্রমাণ করো। এইটা করার আগে টুর্নামেন্টের আগে কয়েকটা অনুষ্ঠান বিতর্ক করে টুর্নামেন্ট চলে যাবে। তোমরা প্রতিনিয়ত কিছু না কিছু আর্টিকেল করবে, কিছু রেজিস্টার করবে, কিছু বিবিসি দেখলাম, বিবিসি বাংলা আছে, বাংলাও দেখতে পারো চাইলে, ডিডাব্লিউ আছে, অনেকগুলো ডকুমেন্টারি আছে দেখতে পারো, বই তো তোমরা অনেকে পড়তে থাকো, সমস্যা নেই। এগুলো পড়বা। অনুশীলন বিতর্ক হচ্ছে কিনা প্রতিদিন, অনলাইনে হোক বা অফলাইনে, সেটা হচ্ছে কিনা কার্যনির্বাহীকে চাপ দিবে। যদি একদিন দেখো অনুশীলন বিতর্ক না, আমি আবার বলছি আমি আগুন ধরাতে এসেছি, ঠিক আছে, চাপ দিবে। তোমরা ক্লাবে এসেছো, তোমাদের হচ্ছে এখন এটা ওদের দায়িত্ব, কর্তব্য তোমাদেরকে সার্ভ। তোমরা এসেছো তোমাদের উন্নতির জন্য, একসাথে উন্নতি করবে, ঠিক আছে, ঠিক আছে। আর অনুশীলন বিতর্ক করলাম, পরে ইন্ট্রাতে নিজেকে প্রমাণ করলাম, তারপর কিছু টিম যাবে জাতীয় পর্যায়ে, হোক সেটা অনলাইনে অফলাইনে। অনলাইনে কীভাবে ইভেন্টগুলোর খোঁজ পাওয়া যায় ওটা কার্যনির্বাহী দায়িত্ব, ওখানে তোমাকে চিন্তা করতে হবে। তোমরা এখানে তোমরা শুধু নিজেদের উন্নতিটা করতে থাকবা। নিজেকে প্রমাণ করার পর ক্লাব থেকে তোমাকে পাঠাবে, ঠিক আছে, তখন ক্লাব থেকে পাঠাবো। কিন্তু তোমার সবাইকে তো পাঠাতে পারবে না, এতজন প্রত্যেকে কি যেতে পারবে একবার, হয়তো ঘুরে ফিরে যাবে পরে গেল। কিন্তু যারা বাকি থাকবে তোমরা নিজে থেকে স্বতন্ত্র বিচার কার্য করবে। আমার লাইফে বেশিরভাগ অ্যাচিভমেন্ট এই বিচার কার্য করো। অনলাইনে অনেক সুযোগ আছে, এই ইভেন্টগুলো কোথায় পাওয়া যায়, প্রতি সপ্তাহে একবার করে হলে তোমাদের কার্যক্রমের সদস্য আছে, অ্যালামনাই আছে, যারা অ্যাডভাইজার আছে, তাদেরকে জিজ্ঞেস করতে সামনে কোন প্রোগ্রাম আছে অনলাইনে বা অফলাইনে। এই জিনিসটা তারা তোমাকে জানো, তুমি তখন রেজিস্ট্রেশন করে রাখবা। তুমি এগুলোতে অংশ সম্পৃক্ত থাকো, দেশের উন্নতি করবে, সমস্যা। এইটা হচ্ছে ওভারঅল সিস্টেম এশিয়ান পার্লামেন্ট, এবং এটাই হচ্ছে বেসিক্স টু ডিবেট। তোমরা আমি এখানে আজকে সেশনটা প্রমাণ করলাম। কয়টা বাজে? আজকের সেশনটা আমি প্রমাণ করব
পটেনশিয়াল যথেষ্ট আছে, তোমরা কেন যথার্থ অর্থে প্রতিভাবান? দুই, তোমাদের উপরে তিন দুনিয়ার বার্ডেন হচ্ছে, তোমার কাছে এটা অপশন আছে। কিন্তু যদি চাও এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারো, মানে কিছু শিখবা, পুরো কমিউনিটির সাথে থাকবা। 3 নাম্বার, এশিয়ান পার্লামেন্টের পুরো সিস্টেমটা সনাতনের সাথে লিঙ্ক আপ করে দেখাবো, কারণ তোমরা কিছু সনাতনীয় করবা, কিছু এশিয়ান পার্লামেন্টেরও করবে, তোমাদের করতে হবে। আমরা প্রত্যন্ত এলাকার মানুষ, আমাদেরকে খারাপ দিক দিয়ে আমাদেরকে যেই সুযোগ পাওয়া যায় সেই সুযোগগুলো গ্রহণ করা যায়, ঠিক আছে? এশিয়ান পার্লামেন্টের এবং সনাতনী কিছু তুলনা দেখিয়ে দিলাম। আচ্ছা, এশিয়ান পার্লামেন্টের যত ইংরেজি কোনো সমস্যা, ইংরেজি সব ইউজ করা মানে সেন্টেন্সের মাঝখানে কোনো সমস্যা। এর পরবর্তীতে দেখালাম পুরো টুর্নামেন্টের স্ট্রাকচারটা কেমন। 5, সেই টুর্নামেন্টে যাওয়ার জন্য তোমার কি কি করতে হতে পারে, তোমার দায়িত্ব কি, এবং কার্যনির্বাহীকে কিভাবে হচ্ছে বিরক্ত করতে হবে, এটাও বলে গেলাম। আর কার্যনির্বাহীর দায়িত্ব কি, ওটা একবার এটাই হচ্ছে এশিয়ান পার্লামেন্টের। তুমি যদি চাও, আমি এখন আর অতিরিক্ত গল্প করবো, আমি গল্পের ছলে অনেক কিছু বলছি। এখন তোমরা যদি চাও আমি ব্রিটিশ পার্লামেন্টের গল্প একটু স্পষ্ট করবো, কিন্তু বলবো আরো কয়েক ধরনের ফরম্যাট আছে। ফরম্যাটগুলো দেখতে গেলে এশিয়ান পার্লামেন্টের সাথে সম্পর্ক করে দেখাবো, তারপরে এখান থেকে তোমরা কই কই যেতে পারো, এটা মিশন দিতে তোমরা চাও মিশনটা দেখতে চাও? ওকে, এই ফরম্যাট আমি এটার সাথে সম্পর্কিত একটা ফরম্যাট দেখ, সেটা হচ্ছে ফরম্যাট আছে, WSDC ফরম্যাট আছে, WUDC, এটা হচ্ছে PP, এটাতেই চলে। এগুলোর মধ্যে পার্থক্যটা কি? UDC ফরম্যাট অস্ট্রেলেশিয়া, তারপর হচ্ছে এরকম অনেকগুলো টুর্নামেন্টে এই ফরম্যাটে হচ্ছে বিতর্ক পরিচালনা। এটা কিরকম? এক এটার মতোই, শুধু এখানে গিয়ে তোমার স্পিচ টাইম হচ্ছে 7 মিনিট, ঠিক আছে? তার পরবর্তীতে যে টপিক ধরো হচ্ছে এখানে একটা টপিক দেওয়া হবে, ওটা দিয়ে বলতে হবে, এখানে টপিক দেওয়া হবে 3। এখন তোমরা 3টা টপিক তোমরা 2টা টিম নিজের মধ্যে ডিসকাস করবা, তোমরা আলোচনা করলে টপিকটাকে র্যাঙ্ক করবা 1, 2, 3, যেই টপিকটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ, তবে 2 নাম্বার 3 নাম্বার ওরাও দিবে। তো 2টার মধ্যে কম্বিনেশন করা, যদি মিলে যায় তাহলে ওই টপিক হবে, যদি না মিলে পয়েন্ট পাস। এভাবে করে তার মানে একটা টপিকও তোমাদের স্বাধীনতা দেওয়া এই ফর্মেট। এবং এইটা মানে ইউডিসি ধারে করতে ইউডিসি ফর্মেট আছে। আর জাজ ম্যানুয়াল মানে হচ্ছে কীভাবে জাজমেন্ট করতে হয়, কীভাবে তোমার বক্তৃতা দিতে হয়, কীভাবে বক্তৃতা দিলে তোমার নাম্বার বাড়বে, ওগুলো প্রত্যেকটা ডিটেল ম্যানুয়াল আছে, নিয়মাবলী, ওগুলো প্রত্যেকটা ফর্ম্যাটেরই আছে, চাইলে দেখে নিতে পারবো। এবং ইউডিসি ফর্ম্যাট হচ্ছে এত, মানে তোমরা যদি একটা যদি বেস স্ট্রং থাকে বাকিগুলো বোঝা তোমার জন্য অনেক সহজ। ওকে, এখন WSDC এটা হচ্ছে ইংরেজি বিভাগ, স্কুল পর্যায়ে ইংরেজি বিভাগ। তোমার বাংলাদেশ থেকে প্রতিবার একটা টিম যায়, 5 জনের একটা টিম। এই 5 জনকে নির্বাচন করা হয় একটা 30 জনের ট্রেনিং ক্যাম্পের মধ্যে। 30 জনকে হচ্ছে পাওয়া হয় একটা টুর্নামেন্ট প্রি ওয়ার্ল্ডস ওয়ার্ল্ডসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাবে, ওটা থেকে বাংলাদেশের মধ্যে একটা প্রি ওয়ার্ল্ডস যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যায়, প্রত্যেকটা না সবাই যেতে পারে না, সবার সেরকম ফ্যাসিলিটি নেই। যারা যায় ওদের মধ্যে চ্যাম্পিয়ন রানার্সরা, তারপর হচ্ছে যে যারা স্পিকার করছে ভালো ছিল, ঠিক এদের মধ্যে থেকে নিশ্চয় করা হয়। এবং এদের মধ্যে 30 জন আসে, ওদের মধ্যে থেকে 5 জন যারা কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিদেশে যায়। WSDC কত সাইবেরিয়া সেখানে বাংলাদেশকে ইনভেস্ট করে, তোমাদের টাকা যায় না, ওই টাকাটা যায় হচ্ছে ক্রাউড সোর্স ফান্ডিং, ওটা কর্পোরেট করতে আসে, মানে বাইরে অন্য টাকায় তুমি বিদেশ হচ্ছে। ইয়েস, দ্যাটস পসিবল। আবার তুমি WSDC গেল,
বাট আমি এই জায়গাটা আরেকটা অ্যাড করি, বাংলাতেই তুমি তাও দেখতে পাবো সৃজনশীল মেধা অন্বেষণ কে কে দেবো? সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বুঝছো কেউ? সৃজনশীল মেধা অন্বেষণ যেমন দুদকে কিছু প্রতিযোগিতা হয় না? আচ্ছা তাদেরকে সৃজনশীল বসে না, আচ্ছা যাই হোক কিছু একটা হবে, বাট আমরা মনে হয় সেম বিষয় নিয়ে কথা বলছি, রাইট? ঠিক আছে, জাতীয় পর্যায়ে যারা যায়, আমি একজন তিনি সাফওয়ান রহমান ভূঁইয়া, দেশে সৃজনশীল ফাউন্ডেশনে হচ্ছে চ্যাম্পিয়ন, তাকে হচ্ছে বাইরে পাঠানো হয়েছিল 2 কোটি টাকা, তার এবং সে এবং তার কি বাংলাদেশ সরকার থেকে সম্ভব, বাংলাদেশ সম্ভব নিয়েছিল অন্য একজন মুক্তা মেডিকেলে পড়ে। আচ্ছা ডাব্লিউএসসি ফরম্যাটে 5 মিনিটের জায়গায় 8 মিনিট, এতটুকুই আর কিছু না। 8 মিনিটে ইংরেজিতে বলবো। আর ডাব্লিউবিসি মানে হচ্ছে আচ্ছা এটা মানে ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ, ডাব্লিউএসসি। তাহলে এখানে ইউ মানে কি? ওয়ার্ল্ড ড্যাশ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ। ইউ মানে কি বলো তো? গেস করো, একটা স্কুল গেল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ, ওটা হয় এপিকে ব্রিটিশ পার্লামেন্ট। এটার পাশাপাশি বাংলাদেশেও এখন অনেক মুখরা প্রতিযোগিতা ব্রিটিশ পার্লামেন্টে দিতে শুরু করেছে এবং এইভাবে হয়ে যাচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ 2টা কক্ষ, এখানে আমরা জাস্ট সরকার দল বিরোধী দল পেয়েছি, তাই না? বিপিতেও কিন্তু একই থাকবে, টপিকের সরকার দল বিরোধী দল থাকবে, গভর্নমেন্ট থাকবে, অপোজিশন থাকবে, ঠিক আছে? বুঝলাম? কিন্তু পার্থক্য হলো যেহেতু দ্বিকক্ষ, 2টা কক্ষ, এখানে সরকার দল বিরোধী দল ছিল না, এখানেও সেটা থাকবে, কিন্তু সরকার দলের থাকবে 2টা দল, বিরোধী দলেরও থাকবে 2টা দল, এই জন্য দ্বিকক্ষ 2টা। এখন 2টা কক্ষ মানে কি? উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, যেটা আমরা বাংলায় বলি। এর ব্রিটিশ পার্লামেন্টে যদি হচ্ছে এই যে এটা খুবই হচ্ছে বেসিক জিনিস, এই জিনিসটা তোমরা যদি একটা গুগল করো উইকিপিডিয়াতেই পেয়ে যাবে শুরুতে যে এটা কি কক্ষ, ব্রিটিশ পার্লামেন্টের মানে ওখানে দেখে নিতে পারো। দেখুন যে এটাকে বলে উচ্চ কক্ষ, এটাকে বলে নিম্ন কক্ষ, ঠিক? তার মানে উচ্চ কক্ষে সরকার দল, উচ্চ কক্ষের বিরোধী দল, নিম্ন কক্ষে সরকার দল, নিম্ন কক্ষের বিরোধী দল। আমি এখন বাংলায় বলবো, আমরা লিখিও না, আমরা কি উচ্চ কক্ষ এটাকে লিখি ওপেনিং, ওপেনিং উচ্চ কক্ষে ওপেনিং, ঠিক আছে? উচ্চ কক্ষে সরকার দল ওপেনিং ইংরেজি কি হবে চিন্তা করো তো? উচ্চ কক্ষে সরকার দল, উচ্চ কক্ষে লিখলাম ওপেনিং, সরকার দলের কি হবে? গভর্নমেন্ট। তার মানে এইখানে নাম কি হবে? উচ্চ কক্ষের সরকার দল, তার মানে এইখানে ইংরেজি নাম কি হবে? ওপেনিং গভর্নমেন্ট, রাইট? এখন আমি এত বড় কথা লিখবো না, লিখবো যে ওপেনিং গভর্নমেন্ট, এত এভাবেই লিখি আমরা এত, এবং যখন যারা এগুলোর সাথে তারা বুঝিই বলে এভাবে, এত বড় কথা বারবার বলার সমস্যা। আচ্ছা বলো তো ওপেনিং গভর্নমেন্ট কেন উচ্চ কক্ষ, তাহলে এটা কি হইতে পারে? উচ্চ কক্ষের বিরোধী দল, উচ্চ কক্ষের মানে ওপেনিং, বিরোধী দল মানে অপোজিশন, তার মানে এটা এটা কি হইতে পারে? জোরে বলো, সমস্যা নেই, এখানে ভুল করলে তো আপত্তি নেই, এটা তো বেসিক এক ক্লাস। ও ওপেনিং অপোজিশন, ঠিক আছে? উচ্চ কক্ষের ওপেনিং বললাম, নিম্ন কক্ষে কি বলবো? ওপেনিং এর বিপরীত কি হতে পারে? ওপেনিং মানে শুরু, ফিনিশিং, ফিনিশিং কেমন লাগতেছে না? ক্লোজিং, ইয়েস ক্লোজ। ওপেনিং গভর্নমেন্ট, তাহলে নিম্ন কক্ষের সরকার দল, তাহলে কি হবে? ক্লোজিং গভর্নমেন্ট, ঠিক আছে? সিজি গেল গেল
এইটার নাম কি হবে? পরেরটার নাম কোন হবে? সিও সিও। ইয়েস, এই তো তোমরা তো পারো। আরে সাবাস, আমাকে এটা বেসিক ক্লাস কে নিতে বলছে? ওকে ধরো, ও দেখে নি। সিও, ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। এখন তুমি বলতো ও তার মানে কি এখানে কি হবে জিতে, যে সরকার দল জিতলো, দুইটা দল একবারে জিতে গেল? এখন আগে তুমি একটু সিকোয়েন্সটা বলছো, দুইজন বক্তা থাকে না, একজন দুইজন, একজন দুইজন, একজন দুইজন, একজন দুইজন, ঠিক? এখানকার পিএম ডিএম করছি না, পিএম এলো ডিএম এলো, এখানেও একই জিনিস, পিএম ডিএম এলো, ঠিক আছে? ওকে, নিচে যে হতভাগা হুইপ যে দুইজন ছিল এরা ওইদিকে নিচেই থাকে, একবারে নিচে, গভর্নমেন্ট অপোজিশন। ওকে, এতটুকু বুঝেছি, এটির সাথে ওটা সম্পর্ক বোঝা গেছে। এখন যে দুইজন অতিরিক্ত মানুষ বসাইতে হবে, কোথার থেকে বসাবো, কেন বসাবো, এত কষ্ট কেন করবো? আমি বাংলাদেশ, আমি কেন ভারতীয় পন্থা করবো? মজা করতেছি। এটাকে বলে মেম্বার অফ গভর্নমেন্ট, মেম্বার অফ গভর্নমেন্ট। তার মানে কি হবে? সক্ষম কি হতে পারে? ইয়েস, এনজি আর এও। আমার হাতে লেখা পছন্দ দেখুন, আমার নাম্বারের জন্য অনেক কমে যাবে। আচ্ছা, এখন এদের মধ্যে যে সিকোয়েন্সটা হবে কিভাবে হবে? এখানে যে সিকোয়েন্স না, এলো 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 গভর্নমেন্ট এলো, সেন্ট্রাল গভর্নমেন্ট এলো, অবশ্যই এভাবে ক্রিসক্রস এভাবে। ওকে, সবাই 7 মিনিট করে বক্তব্য দিবে এবং এইখানে জাজ হওয়া মানে তোমার মাথা শেষ, আর গভর্নমেন্ট অপোজিশন হুইপ হওয়া মানেও তোমার মাথা শেষ। কেন? 1 2 3 3 গুণ 6, 6 7 কত হয়? হ্যাঁ, তোমার এর আগে 42 মিনিটের বক্তব্য শুরু, আর জাজ 8 জনের 56 মিনিট বক্তব্য। হ্যাঁ, এশিয়ান পার্লামেন্টের কতক্ষণ? 5 6 30 আর 3 গুণ 6 36 মিনিট, ওইটাই 56। হ্যাঁ, এবং এখানে তাহলে এই সিস্টেম বুঝলাম, এখানে কি করে মানুষজন? এরা কি একসাথে বসে প্রিপারেশন নেবে? এই দুটো দল, সরকার দল দুইটা না, তোমরা একটা টপিকের পক্ষেই হচ্ছে ডিফেন্ড করো, একটা পক্ষে থাকো, তুমি পক্ষে থাকবে, এটা ঠিক আছে, কিন্তু তোমরা দুজন আলাদা প্রিপারেশন নিবা, তেমন আলাদা প্রিপারেশন কেন? আমরা তো একই। এটার কারণ ব্রিটিশ পার্লামেন্টারিতে তোমার কোন দল জিতলো, কোন দল হারলো, এরকম। এখানে কোন দল জিতলে 1 পয়েন্ট, হারলে কোন পয়েন্ট, ঠিক? ব্রিটিশ পার্লামেন্টারিতে কি হইতে পারে? 4টা দল, 4টা দলকে কিভাবে করো? তোমরা ধরো প্রত্যেক বক্তৃতায়, যেটা আমাদের এখানে হয়, অংশগ্রহণই করলো 3 জন, তাহলে তাদের মধ্যে কিভাবে তোমরা হচ্ছে দাও? এক বলো কি এই দুজন কিন্তু একজন হেরে গেল, এই একজন কিন্তু দুজন হেরে গেল, র্যাঙ্কিং করো না, র্যাঙ্ক করো না, র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 র্যাঙ্ক 3, তুমি র্যাঙ্ক 3। এখানেও একই জিনিস, 4টা দল, র্যাঙ্ক 1 2 3 4, এইটা প্রত্যেকে র্যাঙ্ক 1 2 3 করে জন্য, মানে র্যাঙ্ক 1 2 এর জন্য, কেউ 4 এর জন্য ঠিক করে না, হারলে 4। এখন আলাদা প্রিপারেশন নিবা, তোমরা নিজেদের কথা বলবা, উপরের পক্ষ যেই কথাগুলো বলে যাচ্ছে তোমরা নিজের পক্ষে শুনবা, তোমরা নিজেরা যে প্রিপারেশন টাইমে বসে বসে ভেবেছো। আচ্ছা, বাইরে প্রিপারেশন টাইম 20 মিনিট, এখানে প্রিপারেশন টাইম 15 মিনিট। উচ্চ কক্ষ তার মানে কিন্তু 15 মিনিট সময় প্রিপারেশন, নিম্ন কক্ষ ওদের স্পিচ শুনতেছে, সেই সময় অনেক আইডিয়া ওদের মাথায় আসে, ঠিক? ওরা তখন দেখলে ওরা কি কথা এরা বল, এরা যেগুলো বলেছে এটা কোথায় পার্থক্য করছিল? নিম্ন কক্ষ কাজ কোথায় পার্থক্য করছিল? আমার যুক্তি মানে অতিরিক্ত কিছু যুক্তি আছে বলে দিব, ঠিক? তারপর আমি বলছি যদি এরা অনেক কিছু বলে দেয়, তারপর আমি দেখাবো যে ধরো হচ্ছে ওজি ওকে হচ্ছে বেশি যুক্তিপূর্ণ সে কাজটা সম্ভব। এরা দেখাতে
ব্যর্থ হয়েছে যে আমার কেস যেটা আমার কেস শর্টাতম কেস সবচেয়ে গুরুত্ব এই জিনিসটা দেখাতে ব্যর্থ হয়েছে ওয়েট করতে ব্যর্থ হয়েছে এটা আর বলবো। তখন দুজনের কেস যদি একই হয় এদের কাছে যখন এরা কিন্তু পুরস্কৃত হবে না এরা এদের কাছে হেরে গেছে কারণ এরা কিন্তু মনে করে না ওই মতো তার মানে ও হচ্ছে অজিত লোক করে সিজি ওকে হারাই তখন র্যাঙ্কিং হবে সিজি ও অজিত অজির কথাই কিন্তু সিজি হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে বলছে পুরো কাজ করে দিচ্ছে সরকার দল একই দল কিন্তু তারপরে অজিত দুইজনের হচ্ছে টিম এভাবে কাজ করে এইভাবে কাজ করছে এইটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম এদেরও এই বই হয়েছে গভর্নমেন্টের অবশ্যই একই কথা নতুন যুক্তি আনতে পারবে না শুধু তুলনা করে দেখাবে কেন আমার কেসটা সবচেয়ে বেশি ম্যাটার করে এই সব কিছু ওকে এখন ব্রিটিশ পার্লামেন্টারি হচ্ছে এটা গেল এই জায়গাটাতে হচ্ছে আমি ঘুমে ঢুকেছি বুঝি হচ্ছে যেটা বললো যে হয়তো পুরো কথা বলেছে পারলে ফোন কিন্তু অনেক মিস গেছে করে অনেক কিছু যুদ্ধ খণ্ডন করে অনেক অংশ কারণ এরা তো এখানে ইংরেজ করতে হাত প্রচুর কাঁপে ভাই ফোন এরা বড় হচ্ছে অনেক সুন্দর কাজ করে সিজি ওই যে কাজগুলো মিসিং ছিল সেগুলো করছে প্লাস আরো দুটো নতুন যুক্তি করছে ওই অবশ্যই এসে আসল খেলা খেলে ফেলছে এতক্ষণ ধরে আমি বসেছি